আমরা আজকে অনানুষ্ঠানিকভাবে এখানে বসে পড়লাম। আমাদের চলছে আড্ডা এবং সঙ্গে পিকনিক, রাতের আড্ডাবাজদের পিকনিক। তো আমরা একটু কবিতা নিয়ে কথা বলি। ওইদিকে একজন আঁকাআঁকি করছে, কেউ রান্না করছে। তো হোসেন মোতাহারের কাছে প্রথমে একটু শুনবো আবুল হাসানের সেই কবিতাটা, বনভূমির ছায়া। পড়বার পর আমাদের অনুভূতি কি হতে পারে? হ্যাঁ, সেটা হতে পারে। আসলে মানে কবিতা সবসময় শেখায় এমন কথা আমরা বলবো না, তবে ফিলিংস এবং আরও একটা বিষয় জাগে যে মননের মধ্যে, বোধের মধ্যে একটা চিন্তার মানে অন্যরকম বিস্তার ঘটায় অথবা উস্কে দেয়, এরকম একটা বিষয় রয়েছে। আপনি বলছিলেন যে বনভূমির ছায়া, এই পিকনিক শুরু হবার মুহূর্তেই যে বনভূমির ছায়া কবিতাটা তুমি পড়বে, অনেক দিন পর এক স্মৃতি জেগে উঠল। আমরা আলপনা সংসদের আড্ডাতে এই কবিতাটা আমাদের মনে হয় যে আবৃত্তি করে নাই এরকম লোক কম আছে, আমরা নিজেরা বহুবার করেছি এবং সে কি আনন্দ চরম। এবং তারপরে যে অনুভূতিটা যে আমরা এতগুলো মানুষ একসঙ্গে আনন্দ করতে উচ্ছ্বাল হয়ে গেলাম, তারপর পরস্পরের মুখের কাদা আর মলিনতা দেখে চমকে উঠলাম। তো এই কবিতাতে তো ঠিক এই রকমটি রয়েছে যে দুজন কবি, একজন যিনি সিনেমা বানাবেন আর একজন গল্প লিখবেন, একজন কি এমন আশ্চর্য মজার বিষয় যে উনি পাখিদের সঙ্গীত তুলে আসবেন আর পাতার মর্মরের সঙ্গে কেমন পাখিদের কুহু কাকলি উঠে আসে, সেটাও আবার বেলা ডুবে যাওয়ার সময়ে আস্তে আস্তে যখন বেলা ডুবতে শুরু করবে সেই মধুর সময়টিতে একেবারে মাহেন্দ্রক্ষণ। তো এইরকম চরম আনন্দের কথা ভেবে কল্পনা করে সবাই আনন্দে মিলে মিশে পিকনিকে যাচ্ছি। পিকনিকে যাবার পর হঠাৎই একটি জায়গায় একটা সাঁকোর মধ্যে এবং সাঁকোর নিচে যে জল, সেই জলে সবাই নেমে নিজেদের মুখ দেখে জলটা তীর করে বয়ে যাচ্ছে, স্বচ্ছ তোমা জল, দারুণ। তারপরে একজন বলল, হ্যাঁ রক্ষ, হ্যাঁ রক্ষ, গাড়ি থামাও, আমরা এখানে নামতে চাই, এত সুন্দর জায়গা, এত সুন্দর জল। এবং তাদের মুখমণ্ডল সেই জলে প্রতিফলিত হলো। হ্যাঁ, তারপর কি হলো? তারপরে আর যাই যে দেখতে পাচ্ছে পরস্পরের প্রতি পরস্পরের অসম্ভব রকম ঘৃণা, বিতৃষ্ণা, প্রতিহিংসা এবং নিজেদের মুখ দেখে তারা এমনই হতাশ হয়ে পড়ল যে এত ঘৃণা, এত বিদ্বেষ নিয়ে, অথচ বাইরে আমরা কত উপর চালাকি করে কি সুন্দর হাই হ্যালো করে মিলেমিশে থাকি, অথচ ভেতরে ভেতরে আমাদের কতই না অনপনীয় দূরত্ব এবং আমরা কতই না দূরত্ব সৃষ্টি করে চলেছি। বাইরে আমরা ফেটফাট দারুণ কথা বলছি, দারুণ মিলেমিশে আছি, অথবা ভেতরে এত বিভেদ, এত বিদ্বেষ, এত সীমারেখা, এতই আলাদা আমরা হয়েছি, এতই দূরত্ব বাড়িয়েছি। এই কবিতাটি তো এই জিনিসটা আবুল হাসান একটা দুর্দান্ত সময়ে, আমরা জানি যে আবুল হাসানকে নানাভাবেই চিত্রিত করা যেতে পারে, আমরা বলেছি এবং আমরা শুনেছি যে উনি প্রেমের কবি। সত্যিকার অর্থেই যে ওনার আমরা কবিতা পড়ি যে ভীরু বালকরে বাড়িঘর দাও, মাতৃনিবাসে বেটন চাও, পার্কে জড়াও, জুই ফুল ঘাস অনিদ্র, এইরকম একটা প্রেমের জায়গায় হঠাৎ উনি লিখছেন জোড়া খুন হচ্ছে হোক একটু ভদ্র, কবিরা লিখুক দু এক ছত্র প্রেমের গান। কবিরা এমনই যে এই যা হচ্ছে জোড়াখুন দু একটা হোক, অসুবিধা নেই, আমরা কবিতা লিখতেই থাকবো। এই যে স্যাটায়ারটা উনি এই যে মৃদুভাবে এমনভাবে আমাদের মানে রক্তক্ষরণ করাতে পারতেন কবিতার মধ্য দিয়ে, আমাদের ভেতরের মলিনতাকে, আমাদের জঘন্যতাকে, আমাদের ভিতরের কুশ্রী রূপটাকে বিশ্রীভাবে আঁকতে পারতেন এবং এই রকম করে খুঁচিয়ে দিতে পারতেন যে মানুষ আদতে এইরকম না, মানুষ ভেতর এবং বাইরে প্রেম এবং প্রেমই থাকবে, এই ছিল তার আরাধ্য। এই আচ্ছা, তাহলে ওই যে আরেকটা কবিতা আছে না, আবুল হাসানের কবিতার নামই হচ্ছে আবুল হাসান, এটা কি সেই পাথর কেবলি লাবণ্য ধরে, পাথর কেবলি লাবণ্য ধরে, উজ্জ্বলতা ধরে, আবুল হাসানের মানে এটা বলবো যে পোর্ট্রেট একটা কবিতা আমরা যেমন বলি, আবুল হাসানকে নিয়েই লিখছেন কবিতা, দুর্দান্ত একটা কেবল সংবেদনশীল প্রেমের কবিতা।
সে এক পাথর আছে, কেবলই লাবণ্য ধরে, উজ্জ্বলতা ধরে আর্দ্র। মায়াবী উজ্জ্বল। আহ, অদ্ভুত। আমরা যে কত হাজারবার পড়েছি হ্যাঁ, অনেক আবুল পড়েছি। হাসান। মানুষটি আমাদের মানে অসময়ে, বড় অসময়ে চলে গেছেন আমি বলবো রাজা। অকাল মৃত্যু অবশ্যই। একেবারে অকাল প্রয়াত, অকালে চলে গেছেন। কিন্তু তিনি এই অল্প সময়ে যেই জিনিসটা রেখে গেছেন, মানে উনি লিখছেন এইরকম কি ওই যে 3টা কবিতাই তো মাত্র, পৃথক পালঙ্ক, রাজা যায় রাজা আসে। পৃথক পালঙ্ক, রাজা যায় রাজা আসে, আর বোধহয় আরেকটা সীমাবদ্ধ জলে সীমিত সবুজে, কি এইটা কি উনার? এটা না বুঝি। না, এটা না, আরেকটা বই আছে, মনে পড়ছে না। বাড়িও বন্যায় যার মৃত্যু হয় হোক, শোনো আমি মরি নাই লেবুর আত্মায়। এই যে জেগে থাকবার মানে কি বলবো, অদম্য ইচ্ছা, অপ্রতিরোধ্য ইচ্ছা তার ভেতরে ছিল। কি অসময়ে না তিনি আমাদের চলে গেছেন, তিনি আমাদের জাগিয়ে রেখেছেন। আমাদের বাঙালি, বাংলা ভাষা, বাংলা ভাষার প্রেম, বাংলার সংস্কৃতি আর মানুষের ভেতরের যে ক্লেদ, তাকে বাইরে এনে ঝিটকে ফেলে দিতে পেরেছিলেন উনি ঝেড়ে। এমন একটি মানুষ আমাদের আচ্ছা, চলে আমি গেছেন। মানে এই কথা সূত্র ধরেই বলি আর কি, যে আবুল হাসান তো গত হয়েছেন বেশ আগে, অল্প বয়সে, মাত্র 3টা কবিতার বই, অল্প কিছু কবিতা লিখেছেন। তো তারপরেও তার এই কবিতাগুলো পাঠককে কেন টানে, বা আপনাকে কেন টানে, বা আমরা কেন এখনো পড়ি, মানে কি আছে তার কবিতায়? আসলে হয়েছে কি যে, মানে এখন যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই মানে কবিতা লেখার প্রকরণ এবং ভালো কবিদের লেখা পড়বার পর একটা কবিতা লিখবার, মানে ভালো কবিতা ইউ ক্যান রাইট ইট ইজিলি, ভালো কবিতা, কিন্তু একটা কবিতা হয়ে উঠবার জায়গায় সেটা খুবই ভালো লাগতে পারে তাৎক্ষণিক, কিন্তু এটা যে কালোজয়ী হয়ে উঠবে, এই জায়গাগুলো ঠিক তখন আজ করা যায় না। হ্যাঁ, আচ্ছা, ঠিক হ্যাঁ। আছে, হ্যাঁ। তো আমরা দেখেছি আবুল হাসানের এই কবিতাগুলো ছিল কালকে পেরিয়ে, সময়কে পেরিয়ে ধরতে পেরেছিলেন উনি। আসলে দূরদ্রষ্টা, উনি অনেক দূর দেখতে পেতেন। এবং কবির যেটা হয় যে উনি আসলে দ্রষ্টা, উনি দেখতে পেতেন বলেই উনি আমাদের মন যে কত শত বছর ধরে আমরা বোধহয় এই কবিতাটিকে, তার কবিতাগুলো কয়েকটি কবিতা মাত্র, খুব বেশি নাই, 3টা বইয়ের মলাটের ভেতর আর কতটি কবিতা থাকতে পারে, 100টা মিলেও কবিতা 100-150 কবিতা হতে পারে না হয়তো বা। কিন্তু এই মানুষটি, হ্যাঁ, কিক্ষণে ডাকাত বেনে ছিঁড়তে গেল, আমরা তখন মায়ের মাথুর অন্তপুরে ফুটতেছিলাম। ওহ, কি অদ্ভুত! হ্যাঁ, যে একটা মানুষের, একটা শিশুর জন্মের যে ইতিহাস, আমরা যেই পৃথিবীতে আসব, কঠিন একটা পৃথিবীতে বাস্তব, তো কি কুক্ষণে ডাকাত বেনে ছিঁড়তে গেল, এই নারী ছিঁড়ে যে বেরিয়ে আসলাম পৃথিবীতে, মায়ের মাথুর অন্তপুরে ফুলের মতো ফুটতেছিলাম। অদ্ভুত। আবার যেমন যে ভাই আমার, বোন আমার, আত্মা চলো যায়, মানুষে মানুষে জন্মায় মৈত্রী মমতা। কি অদ্ভুত যে এই চোখের পানি, আবুল হাসানের কবিতা, চোখের জলের কত রকমই উপমা আমরা দেখেছি। নয়নের মাঝখান থেকে নেমে আসা এই নিম ফল তুমি কাকে দেবে? তার চেয়ে গলাৎকরণ করো হৃদয়ের বিষ, হাওয়ার হলকুম থেকে, এই যে মানে খুবই পরিচিত একটা শব্দ, কিন্তু এটা যে কবিতাতে ব্যবহার করা যায়। হ্যাঁ, নিম ফুলের ঘ্রাণের ব্যাপারটা কবিতাতে প্রবলভাবেই এসছে, প্রবলভাবে নিম ফুলের ঘ্রাণ বা বাতাবি ফুলের গন্ধ, এগুলো কবিতাতে আমাদের অসাড় করে রেখেছে বহুভাবে। কিন্তু নিম ফলটাই এই প্রতীক, এইভাবে যে জলটা টুপটুপ করে ঝরছে বা লেগে আছে ফলের মতো, এই রকম কাকে দেবে? হাওয়ার হলকুম এইখান থেকে উঠে আসা এই অন্ধকার, তুমি বাইরে এনো না রুগ্ন ব্যথিত কুসুম, তার চেয়ে গভীরতর আড়ালে লুকিয়ে যাও। চমৎকার। আর এই তো আবুল হাসানের সেই বিখ্যাত কবিতা, যত দূরে যাও ফের দেখা হবে, কেননা মানুষ যদিও বিরহকামী কিন্তু মিলনী মৌলিক। এই যে আশা চরম,
এই যে ভালোবাসা, যে এত বিরহ, এত দূরত্ব, এত বিচ্ছেদ, এত বিশ্লেষ, সমস্ত কিছুকেই আবার কোন এক প্রেম, এক দুর্মর প্রেম, এক কঠিন ভালোবাসা আমাদেরকে সবাইকে একত্রিত করবে। ইটস এ গ্রেট ওয়ার্ল্ড হি ড্রিম, আই মাস্ট সে। ইটস এ গ্রেট ওয়ার্ল্ড, আচ্ছা। অ্যামেজিং ওয়ার্ল্ড। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি আবুল হাসান সম্পর্কে আরেকটু বলবেন। আবুল হাসানের যেমন এই বনভূমির ছায়া কবিতাটাই বলতে পারে, অনেকভাবেই দেখা যেতে পারে। একটা মার্কসীয় দৃষ্টিভঙ্গিতে যদি দেখি আমি, তাহলে দেখতে পাবো যে সমাজ যেভাবে, সভ্যতা যেভাবে বদলেছে, পুঁজির বিকাশ যেভাবে ঘটেছে, ঠিক ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ সঙ্গে সঙ্গে এর সঙ্গে যুক্ত হয়েছে। মানুষের ব্যক্তিত্ব, মানুষের ইন্ডিভিজুয়ালিজম, এগুলো আস্তে 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 এমন জায়গায় গেছে, আমরা উপরে বাইরে এত গেট টুগেদার করছি, এত একসঙ্গে আছি, কিন্তু আমরা সবাই আলাদা। এমনকি আমি আমার যে ভালোবেসে ঘরে স্ত্রীকে এনেছি, সেও চরম আলাদা আমাদের কাছ থেকে। এবং এখন যে সময়টা এসছে আমরা দেখতে পাচ্ছি, এই ঘোড়ার ডিমের সম্পর্কে, আমরা এক গ্লাস জলের জন্য কিন্তু এই ফেসবুক মেসেঞ্জার ইয়ে দিই এক গ্লাস জল স্ত্রীকে, ঘরে আছি একসঙ্গে, এইরকম দূরত্বে আমরা চলে গেছি। তো এইটা বহু আগেই আবুল হাসান ধরতে পেরেছিলেন। একজন কবির দৃষ্টি, মানে যে অতল স্পর্শ, আটলান্টিকের নিচে যে তার গভীরতর আড়ালে যে কি আছে, সেটাই উনি দেখতে পেতেন। অসাধারণ আমি বলবো যে কবি নিজে বিজ্ঞানী নন, কবি কোনো দার্শনিক নন। মানে আপনি দর্শন সম্পর্কে অনেক কিছু জেনেছেন, আপনার অনেক দার্শনিক প্রতীতি জন্মেছে, আপনি কবিতা লিখতে বসে গেলেন, সেটিই কবিতা হয়ে উঠবে না হয়তো, অনেক দর্শন সমৃদ্ধ হবে হয়তো, কিন্তু একটি কবিতা দর্শন, বিজ্ঞান এমন কিছু নেই, এবং মিথ সমস্ত, এবং মানুষের এই যে চলমান জীবন, যাপিত জীবন, সমস্ত কিছুকে নিয়ে মাত্র কয়েকটি লাইনে, কয়েকটি মুহূর্তে উনি তুলে ধরেন কবি। এবং এইটা আমার মনে হয় যে ঘোরগ্রস্ত না হলে লেখা সম্ভব না। আসলে একজন কবিকে কে জানে লিখিয়ে নেয়, আমার এইরকম মনে হয় যে আঙুল থেকে বেরিয়ে যাচ্ছে তরল কোনো কিছু আর কি, এইরকম মনে হয় কবিকে। যে কারণে আপনি যেমন কবিতা লিখেছেন, আমি নিজে ওই সাহসটা পাইনি, যে আমার মনে হয় না যে আমার আঙুল থেকে, আমার মনে হচ্ছে আমার আঙুলগুলো হাতুড়ি আর কি। হ্যাঁ, আমি এই সাহসটা পাইনি। আবার মনে হয়েছে যে আমি দার্শনিকের মতো, আমি হয়তো কিছু প্রতীতি আমার জন্মাতেও পারে, এবং প্রবন্ধের কারণে বলা যায় যে ক্রিটিক্যাল মাইন্ড থেকে আমি অনেক কিছু সাজিয়ে গুছিয়ে, প্রকরণও জানা আছে কবিতা, যথেষ্ট কবিতা পড়েছি এ জীবনে, ভালোবেসেছি, ঘৃণা করেছি, অবহেলা করে চলে গেছি, কিন্তু ওই কবিতাটি আর লিখতে সাহস করিনি আমি। তবে আবুল হাসানরা যতদিন থাকবেন, আমরা জানি যে তারই সময়ে সবচেয়ে তার প্রিয়তম বন্ধু নির্মলেন্দু গুণ দীর্ঘদিন কবিতা লিখেছেন, প্রেমাংশুর রক্ত চায় আমাদের সবাইকে কাঁপিয়ে দিয়েছিল, এবং তার হুলিয়া কবিতাটা নিয়ে ছবি হয়েছে। একটা কবিতা থেকে ছবি হতে পারে। তো আমার জীবনানন্দ কি বলবো, যে জীবনানন্দ দাশের কথা তো আমরা আজকে মানে যে কোনো পর্বে, যে কোনো জায়গাতেই আমরা বলতে পারি, কিন্তু তারপরে ওই যে আবুল হাসান, এই ভদ্রলোকের কবিতা নিয়ে, এই রকম ইমেজগুলো নিয়ে অনেক কবিতা, মানে অনেক ছবি করা যায়। আয়নার দাঁড়ে মেলে দে বসে থাকা সবটা দুখুর, চেয়েছিল মা বুকুক, বাবা তার বেদনা বুঝুক, অতটুকু চায়নি বালিকা, অত শোভা, অত সমাগম। আহ, রাজা, আপনিই তো পড়তেন, কি অসাধারণ আবৃত্তি। হ্যাঁ, আপনি সে অনেককাল আগের কথা। না, আমরা আজকে আবুল হাসানের এই যে আমরা একটু আলাপ করব, এটা কিন্তু হঠাৎই হয়ে গেল, একেবারে হঠাৎ। মানে 5 মিনিট আগেও কিন্তু আমরা না, জানতাম না। মানে আপনি 5 মিনিট আগে জানলো, আমি বোধহয় তার আরো 4 মিনিট পরে জানি আর কি। তোমাকে মাইক্রোফোনটা লাগিয়ে দিয়ে বললাম যে তুমি আবুল হাসানের কবিতা পড়ো। আবুল হাসান আমাদের, মানে আর আমরা তো কি বলবো, যে আপনার খেয়াল আছে হয়তো যে জীবনানন্দ দাশ যেভাবে, যে আমরা বলতাম যে দিনের সকালের ট্যাবলেট রাতের বড়ি,
ওই জীবনানন্দ দাশ আমাদের লাগেই। আপনার বইটা নিয়ে বোধহয় আমি 200 বছর আমার কাছে রেখেছি, জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতার বইটা, 200 বছর আর কি বলা যায়। তো এইরকম আবুল হাসান আমাদের সঙ্গে মানে আষ্টপৃষ্ঠে ছিলেন, এখনো আছেন। কেমন জানি হয়ে গেছে দুনিয়াতে, আমরা ওই কি বলে হার্ড বুক পড়ছি না, হয়েছে তাই আমাদের হাতে উঠে এসছে এই মোবাইল। তারপরেও আমার মনে হয় যে হার্ড বুক নিয়ে যদি বলি যে ওই বই পড়বার যে আনন্দটা এবং ওইটা আমার ভেতর, ওইটা যত দ্রুত আমাকে ধরতে পারে, ক্যাচ করতে পারে, এইটা আসলে হয় না, আমরা আসলে পাই না এটা। না, আমরা এই ডিভাইসগুলো তো অনেক বড় হয়ে পেয়েছি, যে কারণে আমাদেরকে এই ডিভাইসগুলো মানে ধরতে পারিনি, ডিভাইসগুলোই ধরতে পারিনি, বা আমরা ওই ডিভাইসগুলোর সঙ্গে একাত্ম হতে পারিনি। আমাদের কাছে বই এখনো এই হার্ড কপি, বইয়ের গন্ধ, একটা নতুন বই বা পুরাতন বই, যে কোনো বইয়ের যে গন্ধ একটা আলাদা, পাতা উল্টোচ্ছে, খসখস শব্দ হচ্ছে গভীর রাত্রিতে, নতুন একটা বই পেলে ওইটা যে একটা ভেতরে যে আনন্দ থাকে এবং একটা অনুভূতি থাকে, সেটা কিন্তু এই ডিভাইসগুলো হাতে নিয়ে একদম নাই, একদম নাই। আর সবচেয়ে এই কদিন আগেই ভাবছিলাম, এই যে লিখতে বসে, আমরা তো এখন ল্যাপটপে লিখি, কিন্তু এই যে লেখা বা পড়া, বিছানায় বসে শুয়ে কাত হয়ে চিত হয়ে পড়া লেখা, এটার অনুভূতিটা কিন্তু আলাদা। ল্যাপটপে এটা সম্ভবই না, এবং এই অনুভূতিটা আসবেই না, কেমন জানি যান্ত্রিক মনে হয়। তারপরেও আমরা এটা ব্যবহার করি, কিন্তু এই যে প্রায়শ আমি এই জিনিসটাই ভাবি যে বিছানায় শুয়ে বসে পড়তে পারলে, লিখতে পারলে, আমরা তো লিখলামই সারা জীবন বিছানায় শুয়ে শুয়ে, উপরে হয়ে, হয়তো বসে বসে পড়লামও তাই, হ্যাঁ, কিন্তু সেটাই কিন্তু এখন আমাদের মধ্যে রয়ে গেছে, এবং সেটাতেই বেশি আনন্দ বা কি বলবো, স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। এটা এই কয়েকদিন আগে একটা ছোট্ট ইন্টারভিউর ক্লিপ দেখলাম আমি, জোয়ান ডিডিয়ন, উনি ওই অন দ্য রোড টু LA, মানে লস অ্যাঞ্জেলেস, এরকম একটা উপন্যাস লিখেছেন যেটা ভুবন বিখ্যাত। ওনাকে ইন্টারভিউ যিনি করছেন, তিনি জিজ্ঞেস করছেন যে আপনি কিসে লেখেন, টাইপরাইটারে নাকি কাগজে কলমে? আমি না, আমাদের আর্নেস্ট হেমিংওয়ে থেকে শুরু করে সবাই জানি, এবং দস্তয়েভস্কি, সবাই এরা টাইপরাইটারে, দস্তয়েভস্কি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখতেন, হ্যাঁ, জানালা খুলে দিয়ে কাপড় গায়ে না রেখে যখন তার লেখা মাথায় আসতো, এইরকম প্রবল শীতের রাত্রিতে উনি কিন্তু দাঁড়িয়ে, মানে এত গরম, এত উষ্ণতা বোধ করতেন, ওনার মন থাকতো না যে গায়ে কাপড় রাখা যাবে, এরকম কথিত আছে। তো টাইপরাইটারে উনি চেষ্টা করেছেন, একটা বইও লিখেছেন, কিন্তু মনে হয়েছে যে টাইপরাইটারে এই যে আমি একটা ওয়ার্ড লিখলাম, তারপরে একটা ভুল হলো, বা এই ওয়ার্ডটা আমি লিখতে চাই না, হ্যাঁ, এটা আবার পেছনে নিয়ে টানাটানি, এই জিনিসটা হচ্ছে অনেক বেশি হচ্ছে যে কাগজে কলমে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। একটা ওয়ার্ড কাটছি, আবার লিখছি, আবার কাটছি, আবার এই কোডটাকে পিছন থেকে এনে এখানে দিচ্ছি, মানে ওইটাও একটা শিল্প রূপ ধারণ করে। রবীন্দ্রনাথের কবিতাতেও আমরা দেখেছি যে তার মানে লেখা কবিতা কাটি আঁকিবুকু দিয়ে একটা মানে কি বলে, একটা পাখির ছবি হয়ে গেছে, খেয়াল আছে, পাতার ছবি হয়ে গেছে, সেটা অন্যরকম শিল্পকর্ম। কয়েকদিন আগে সুশান সন্টাক, নাম করা কি বলবো যে ভুবন বিখ্যাত ক্রিটিক্স, ওনার বই পড়ার ইতিহাস দেখাচ্ছে যে জেমস জয়েস যেভাবে প্রুফ রিডারকে দিচ্ছে, যে যখন প্রুফ রিডার দেখলো যে এখন দেখতে দিয়েছে, জেমস জয়েস প্রুফ দিচ্ছে, কাটতে 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 দাগ দিয়ে অবস্থা খারাপ। সুশান সন্টাক একটা বই পড়ছেন কি করে, মানে কত রকমের কালি আর পেন্সিল যে উনি চারিদিকে ব্যবহার করেছেন, বইয়ের জায়গা নেই। তো এই হার্ড বুকের যে সুবিধাটা, আপনি যখন ক্রিটিক্যালি একটা লেখাকে পড়তে চাইবেন, দেখতে চাইবেন, বিভিন্ন তল অতল বিভিন্ন পরিপ্রেক্ষিত থেকে দেখতে চাইবেন, তখন কিন্তু এই জিনিসগুলো, কাগজ কলমগুলো দরকার হয়। এবং টাইপ মেশিনে আমরা এইটাকে কাইন্ড অফ টাইপ মেশিন আমরা দিচ্ছি, যখন একটা জিনিস ইরেজ করতে চাইবে, মুছতে চাই, মানে লিখতে চাই না, ওটা মুছে ফেলছে যখন, তখন ওই জিনিসটা থাকছে না আমার, ওটা চলেই গেল, মনে হচ্ছে ফাইনাল জিনিস লিখছি, কিন্তু আমি তো আসলে কোনো কিছুই ফাইনাল করি নাই। কাগজে ওই জিনিসটা বোঝা যায়, এবং বারবার, এবং ওই কাটাকুটিগুলো আবার পুনর্বার পড়তে, যে ওই লেখাটাকে আরো নতুনভাবে আরো অনেক বেশি মানে এডিট করবার সুযোগ থাকে, এবং আরো বেশি মহত্তম জায়গায় পৌঁছে যাবার জায়গা হয় কাগজে কলমে। এটা জোয়ান ডিডিয়ন বলছিলেন।
তবে ডিভাইসের যে আমি যেটা প্রবলেম মনে করি আর কি, যে ধরা যাক যে আমি ল্যাপটপে লিখছি, তো যেই লাইনটা আমি লিখছি আমি কিন্তু আরো 10টা লাইন বা 20টা লাইন এগিয়ে আছি ভাবনায়। ভাবনায় হ্যাঁ, ভাবনায় এগিয়ে আছি, কিন্তু আমার আঙ্গুল পেছনে পড়ে আছে, পেছনে আমি পড়ে আছে। লিখছি। যখনই মনে হচ্ছে যে আমার কোনো একটা শব্দ বানান ভুল হলো বা একটা শব্দ ভুল হলো বা এইটা অন্য শব্দ হবে, এই শব্দটা করতে গিয়ে আমি যে আরো টেকনিক্যাল হ্যাঁ টেকনিক্যালি একটা মাউস ধরা বা স্পেস ধরা বা শিফট ধরা, এই করতে গিয়ে আমার যে আমি আরো যে 20 লাইন এগিয়ে আছি বা এক পাতা এগিয়ে আছি, ওটা কিন্তু ঝামেলা হয় তখন। ঝামেলা হয় মানে কি, ওইটাই ওই ইমেজটাই আসলে মানে ব্যালেন্সটা থাকে না। হ্যাঁ, ওইটা থাকে না। ব্যালেন্সটা ওইটার যে আমি ধরে রাখবো যে সামনে 20টা লাইন রেখে আমি আস্তে আস্তে একটার পর একটা টপ টপ করে পড়ছে, ইজিলি আমি গ্লাসে পানি ধরছি, বিষয়টা ওই রকম হয় না আর কি। আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন যে এটা এমন যে আমরা লিখতে বসে, কিন্তু কাগজে কলমে কিন্তু এই সুবিধাটি রয়েছে। হ্যাঁ, কাগজে কলমে এবং আমি দেখেছি কাগজে কলমে মানে ওই 20টা বাক্য না, আপনার বড় যে 2টা বাক্য আপনি আগে থাকতে পারেন, অনেক কাছাকাছি থাকে, ওরা এই 2টা কাছাকাছি থাকে। হ্যাঁ, এই গ্যাপটা থাকে না। মানে হাতের আপনি স্পিডও যখনই ভাবছেন তখনই লিখছেন, তখনই লিখতে পারছেন। কিন্তু এই টকায় আপনাকে 20টা বাক্য এগিয়ে থেকেই লিখতে হয়, যদি চলে আসে কিন্তু তখন আপনার ঝামেলা হবে। ওইখানে আসতে পারে কিন্তু ঝামেলা হবে না। হ্যাঁ, এরকম সাদা মনে হয়। কাগজে এলে আমার মনে হয় যে এই ঝামেলাটা হবে না। কাগজ কলমে এই সমস্যাটা হ্যাঁ। হয় না। তো আমরা পরে আরো একটু বিষয় নিয়ে চাটা শেষ করে আলাপ করব। তো হঠাৎ আমরা আবুল হাসান দিয়ে শুরু করলাম, কেন যে হলো যে আজকে আমরা কিন্তু পিকনিকে এসেছি, রাতের আড্ডাবাজরা আমরা এখানে পিকনিক করি। বটতলার লোকেরা, বটতলার আমরা মানুষেরা। বটতলায় বসি। তো আজকে এটা ঘটে গেল। তো আপনারা যারা দেখলেন, কোনো কিছু বা- পূর্ব পরিকল্পিত না, কিন্তু কোনো কিছুই পরিকল্পিত না, এটা হঠাৎই। এবং কেমন হলো আপনাদের মতামত পেলে আমরা নিশ্চয়ই ভবিষ্যতে এরকম হঠাৎ করেই আরো কিছু করব। আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন যে আমাদের এই আলোচনাগুলো চলবে কি চলবে না, বা আমরা হঠাৎই এরকম আড্ডা দিব কিনা, কথা বলবো কিনা। হ্যাঁ, কমেন্টে লিখলে নিশ্চয়ই আমরা আরো কথাবার্তা বলবো। আমাদের মনের মধ্যে অনেক কথা আছে, সাহিত্য সংস্কৃতির সঙ্গে যেহেতু আমরা যুক্ত আছি বহু বছর ধরে, নিজেরা লেখালেখি করি, পড়ি, আবার সাংগঠনিকভাবে অনেক অনুষ্ঠানের আয়োজনও করি নিয়মিত। তো অনেক কথা বলবার আছে, বলতে ইচ্ছে হয়। যারা ভিতরে নতুন আছে। লিখছেন তাদের লেখা পড়তে চাই, আমরা অধীর আগ্রহে অপেক্ষা তো হ্যাঁ, করছি। তো আমরা শেষ করি নাকি? হ্যাঁ, ইয়েস। হ্যাঁ, আমরা শেষ করি। তুমি একটু সবাইকে কুশল জানাই, সবাই ভালো থাকবেন। আর যারা নতুন লিখছেন বা লিখতে চান তারা আমাদেরকে লেখা দেখাবেন, জানবেন। আমরা পরস্পরের সঙ্গে পরস্পরের মেলবন্ধন হোক, আমরা পড়ব। আমরা পিছিয়ে থাকা মানুষ, আপনারা এগিয়ে থাকা মানুষ, সর্বাগ্রেই আমরা এই জন্য আপনাদের স্যালুট জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ।